সীমান্তরেখা লেখিকা ঝিলিক মল্লিক পর্ব ২৪। জেমিদের বাসায় আজ লোক সমাগম অনেক। ওর বাপের বাড়ির সকলে আছেন এখানে। মেজবার আবার আফসানের সাথে খুব ভালো সম্পর্ক। শালাকে আগেই ডেকে নিয়ে সবাই নিজের পাশে বসিয়েছে আফসান। ওর সাথে টুকটাক আলাপ করছে কর্মক্ষেত্র নিয়ে। আফসান মেজবাকে জিজ্ঞাসা করলো, তোমার না ট্রান্সফার হওয়ার কথা ছিল? আপাতত হচ্ছে না দুলা ভাই, একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট হাতে এসেছে, সেটা কমপ্লিট না করে ট্রান্সফার হতে পারছি না। আপনার বিজনেসের কি খবর? আরেকটা নতুন বিজনেস শুরু করেছি ট্রান্সপোর্টের, ভালোই চলছে, অলরেডি 15% প্রফিট। যাক আলহামদুলিল্লাহ, আপনার তো লাকি চাম, যেখানে ইনভেস্ট করেন সেখানেই প্রফিট। নিজেকে দেখো শালাবাবু, তুমি তো সব দিক থেকে সাকসেসফুল। দোয়া করি তোমার সাফল্য আরও বাড়ুক। মেজবার পিঠ চাপড়ে দিল আফসান। এরই মধ্যে জেমির শাশুড়ি মাজেদা বেগম এসে সবাইকে খাওয়ার জন্য টেবিলে ডাকলেন। তবে টেবিলে সবার বসার জায়গা না হয় তিনি বললেন, ভেতরের ঘরে বিছানার উপরে বাকিদের বসার ব্যবস্থা করতে। আফসান উঠতেই মেজবাও ওর সাথে উঠে গেল। নিজেদের চেয়ারে ওরা মুরব্বীদের বসতে দিল। এহসানুল হক ভাইয়ের সাথে পাশাপাশি চেয়ারে বসে ওদের দিকে তাকিয়ে মুচকি হেসে সামনে সবার উদ্দেশ্যে বললেন, আমি সবসময় বলি না, আমার জীবনে দেখা দুজন ওয়েল ম্যানার্ড ছেলে আছে আমাদের কাছেরই। এই হচ্ছে তারা দুজন, আমাদের মেয়ে জামাই আর আমার ছেলে। মুরব্বি থাকলে নিজেরা উঠে গিয়ে যে তাদের বসার ব্যবস্থা করে দিতে হয়, এই শিষ্টাচার তারা ভালোই পেয়েছে। এহসানুল হকের কথা শুনে মেজবা আর আফসান ভদ্রতাসূচক হাসে। দুজনের স্বভাবে একটা সাধারণ মিল রয়েছে। দুজনেই ভীষণ অন্তর্মুখী স্বভাবের, এজন্য তাদের বনিবনাও ভালো। মেজবাদের জেমি শাশুড়ি ভেতরে শোবার ঘরে দস্তানা বিছিয়ে খাবার খাওয়ার আয়োজন করে দিলেন। ওরা ডাইনিং থেকে সেখানে যেতেই আকসার ফুফু শাশুড়ি ওকে আর জেমিকে বললেন, তোমরাও ও ঘরে যাও, স্বামীদের সাথে একলগে বসে খাও। আকসা আর চোখে জেমি আপুকে দেখে, সে বরাবরই একটু গম্ভীর চুপচাপ স্বভাবের। দুটো কথা রা পড়ে না সহজে, চোখে মুখে সবসময় একটা কঠোরত্ব বজায় থাকে যেন। জেমি আপুর মুখের ভাবভঙ্গি আজ আসার পর থেকে অন্যরকম দেখছে আকসা। আপু আগের চাইতে আরো বেশি চুপচাপ হয়ে গেছে। মুখটা দেখে ভীষণ দুঃখী দুঃখী মনে হচ্ছে। ভেতরে যেন অজস্র দুঃখ কষ্ট যন্ত্রণা লুকিয়ে রেখেছে সে। জেমি আপু বোধহয় শাশুড়ির কথা মানতেই মাথা নাড়িয়ে সাই দিয়ে ভেতরের ঘরে গেল, এমনটাই মনে হলো আকসার। ও বাধ্য হয়ে জেমি আপুর পিছু পিছু ডাইনিং রুম ত্যাগ করলো। বিছানার চারপাশে গোল হয়ে বসে আছে সকলে। মেজবার পাশে হাঁটু মুড়ে বসে আকসা, মেজবার আরেক পাশে আফসান, তার পাশে জেমি, মাঝখানে বিশাল বড় সাদা দস্তরখান বিছানো। তার উপরে খাবার দাবার রাখা, পোলাও, সাদা ভাত, গরুর কালাভুনা, রেজালা, মাছ, সবজি, ফিরনি সহ মিষ্টান্ন সব রকমের খাবারই আছে। মেজবা বরাবরের মতোই এক চামচ সাদা ভাত আর সবজি তুলে নিয়েছে প্লেটে। ওকে খাবার সার্ভ করছে আফসান। ওর প্লেটে আরও কয়েক টুকরো গরুর মাংস তুলে দেওয়ার উদ্যোগ নিতেই মেজবা উদ্বিগ্ন হয়ে বলল, আর দিয়েন না দুলা ভাই, এর বেশি খেতে পারবো না। বেশি কোথায়, মাত্র তো এক পিস নিলে, আমি এক পিসের বেশি খাই না। মেজবা ফিসেল হেসে কথাটা বলে, স্বাস্থ্য সচেতন মানুষ। আফসান মৃদু হেসে আকসার প্লেটের দিকে মাংসের বোলটা এগোতেই ও তাড়াহুড়ো করে প্লেট সরিয়ে নিয়ে বলে, আমাকে আর দিয়েন না দুলা ভাই, একটু নাও, তোমরা কেউই তো কিছুই খাচ্ছ না, এভাবে হলে চলবে? মেজবাও নিল না, তুমি আর একটু নেও। হ্যাঁ ভাইয়া, ওকে দেন, যদিও ডায়েট করে তবে একদিন একটু বেশি খেতেই পারে। পাশ থেকে ফোড়নটা কাটলো মেজবা। আকসা খাওয়া থামিয়ে ওর দিকে ভ্রু কুঁচকে আর চোখে তাকালো। মেজাজ প্রচণ্ড খারাপ হলো ওর, তবে এখানে উপস্থিত মানুষের মধ্যে মুখে কিছু বলল না ও। হঠাৎ খাওয়ার মাঝে মেজবা বেশম খেলো, কাশি উঠল ওর। মেহি সামনে থেকে তাড়াহুড়ো করে পানির গ্লাস এগিয়ে দিল। ওপাশ থেকে জেমি উদ্বিগ্ন হয়ে আকসাকে উদ্দেশ্য করে বলল, ভাইয়ার পিঠ টেনে দাও আকসা। এই মোক্ষম সুযোগ, এতক্ষণ মনের ভেতরে দাও দাও করে জ্বলতে থাকা আগুনটা নেভানোর সুযোগ পেয়ে গেল ও। জেমির কথা শুনে ভদ্রতাসূচক হাসি দিয়ে এবার পাশ থেকে মেজবার পিঠে হাত রাখলো, তবে পিঠে হাত বুলিয়ে দেওয়ার বদলে জোরে জোরে চাপড় মারতে লাগলো ও। একদিকে খাওয়ার মাঝে বিষম, তার উপর আকসার এবারে থাপ্পড় মারা, সব মিলিয়ে বেহাল দশা হলো ওর। চোখ লাল হয়ে গেল। সে লাল চোখে কঠিন দৃষ্টিতে দেখল আকসাকে, তবে এই মুহূর্তে কিছু বলতে পারল না, যেন ওই দৃষ্টি দ্বারাই বোঝাতে চাইল, তোমাকে তো আমি পরে দেখে নিচ্ছি। আকসা একটু ভড়কে গেল ওর এমন চাহনি দেখে। চটজলদি পিঠ থেকে হাত সরিয়ে নিল ও। এর মধ্যে খাওয়ার ফাঁকে আফসান একটা প্রস্তাব রাখলো সবার মাঝে। মেজবাকে জিজ্ঞাসা করলো, তুমি এখানে কতদিন আছো শালাবাবু? এই সপ্তাহ দুয়েক। ছুটিটা তাহলে বেশ লম্বা।
চলো সবাই মিলে একটা ট্যুর দিয়ে আসা যাক। কোথায়? পাহাড়ে আর সমুদ্রে? সবাই বলতে কে কে? যে যে যাবে তাদেরকে নেওয়া হবে। এখন বাকিটা সবার সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। তবে মাস্ট আমরা তো থাকবই। তোমার বোন অনেকদিন যাবৎ বলছিল কোথাও ঘুরিয়ে নিয়ে আসতে। আমারও এর মধ্যে ফ্রি টাইম আছে, আর তুমিও এখন এখানে আসো, তাই ভাবলাম সবাই মিলে একটা ট্যুর দিয়ে আসা যাক। নিজের কথা শুনে জেমি যেন আকাশ থেকে পড়ল। ও আবার এমন কথা কবে বলেছে আফসানকে? ওর তো মনে পড়ছে না। বিব্রত হয়ে ঠোঁট চেপে দেখল লোকটাকে। অবশ্য সেই লোক বইয়ের অমন চাহনির তোয়াক্কা করল না। দিব্যি শালার সাথে এই বিষয়ে আলোচনা চালিয়ে গেল। সিদ্ধান্ত হলো আগামীকাল আফসানের অফিস শেষ হলেই ট্যুরের বিষয়টা নিয়ে পরিকল্পনা করবে ওরা। আকশার আম্মু কল দিয়েছেন সন্ধ্যা নাগাদ, হঠাৎ জরুরি তলব করেছেন ওকে। আকশা তখনও সবার সাথে জেমি আপু শ্বশুরবাড়িতে অবস্থান করছে। সবার সাথে ড্রয়িং রুমে বসেছিল ও। মায়ের কল আসতেই উঠে গিয়ে কথা বলে এসে পুনরায় বসলো সোফায়। শাশুড়িকে বলল, আম্মা আমাকে একটু আমার বাসায় যেতে হবে। আম্মু কল করেছিল, জরুরি দরকার আছে বলল, এখনই যাওয়া দরকার। এখন? কিন্তু রাতের খাবার তো এখানে খাবে। মাজেদা বেগম উৎকণ্ঠা নিয়ে কথাটা বললেন। আকশাকে বড্ড অসহায় দেখালো। ওর জন্য সবাই এখনই চলে যাবে এখান থেকে। ব্যাপারটা কেমন দেখায়? আকশা থিতু হয়ে শাশুড়িকে বলল, আপনারা না হয় থাকেন, আমি একাই চলে যাচ্ছি আম্মা। এহসানুল হক ওপাশ থেকে বললেন, একা যাবে কেন? মেজবা বাইক টান মেরে ওকে গিয়ে দিয়ে আয়। মেজবা বাইক নিয়ে এসেছিল। আব্বুর কথা শুনে ও ভদ্রভাবে মাথা নেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো। এদিকে আকশা পড়েছে বিড়ম্বনায়। এই লোকের সাথে যেতে হবে ওর। অসহ্যকর ব্যাপার স্যাপার। তবে এই মুহূর্তে শ্বশুরবাড়ির মানুষদের সামনে কোনো বিরোধিতা করতে পারল না ও। চুপচাপ উঠে গেল। মেজবা বাইক চালিয়ে নিয়ে যাচ্ছে মফস্বল এরিয়া ধরে। এটা গ্রাম্য নির্জন ধাঁচের এলাকা। গাছপালা বন জঙ্গল বেশি, জনমানববিহীন ঘনবসতি একেবারেই নেই। রাত তখন প্রায় 8টা, তবে এই অঞ্চল দেখে মনে হচ্ছে রাত 12টার উপরে বেজে গেছে। জেমি শ্বশুরবাড়ি ছাড়িয়ে এসেছে প্রায় মিনিট 15 হলো। লোকাল এলাকা ছাড়িয়ে এ এলাকায় প্রবেশ করতেই আকশা হঠাৎ বাইকের পেছন থেকে বলে উঠল, বাইক থামান। মেজবা সামনের মিররে দেখে প্রশ্ন করল, কেন? সেই কৈফিয়ত আমি আপনাকে দিতে যাব না। বাইক থামান, না হলে আমি ঝাঁপ দিব। চুপচাপ বসে থাকো, পাগলামি করবে না। মেজবার রূঢ় জবাবটা পেয়ে আকশার জেদ আরও বেপরোয়া হলো। ও একই রকম জিদ্দি স্বরে বলল, ঝাঁপ দিলাম কিন্তু। ওর হুমকিতে এক প্রকার বাধ্য হয়ে সরু রাস্তার পাশে বাইক থামিয়ে দিল মেজবা। সঙ্গে সঙ্গে আকশা বাইক থেকে নেমে কঠোর গলায় বলল, এবার আপনি আসতে পারেন। আসতে পারেন মানে কি বলছো তুমি? মাথা ঠিক আছে তোমার? আপনার সাথে আমি যাব না, একাই যেতে পারবো, তাই আপনি আসতে পারেন। মেজবা এবার কঠোর মুখে আকশার দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে অতপর স্বাভাবিক গলায় বলে, ওকে। মেজবা বাইক ইউটার্ন মারল। আকশা এতক্ষণের ভারী নিঃশ্বাসটা ছেড়ে হালকা হয়ে এবার সামনের পথে হাঁটতে থাকে। এই 10-15 মিনিটের নির্জন রাস্তা বেরোলেই আবারও লোকালয়। সেখানে গিয়ে রিক্সা বা সিএনজি পাওয়া যাবে। আকশা হাঁটছে পথের একপাশ থেকে। হঠাৎ ওর শাড়ির আঁচলে টান পড়তেই চমকে দাঁড়িয়ে গেল। এই রাস্তায় তো কোনো মানুষজনের দেখা পাওয়া যায়নি। তাহলে ভূতপেট নাকি? ভয়ে ভয়ে পেছনে তাকিয়ে দেখলো একটা ছেলে ওর শাড়ির আঁচল টেনে ধরে দাঁড়িয়ে আছে। আবছা অন্ধকারে চোখে মুখে পৈশাসিক এবং অসাধু উদ্দেশ্য স্পষ্ট অবলোকন করা যায়। সেই ছেলের পেছনে আরেকটা ছেলে দাঁড়িয়ে, তারও ভাবভঙ্গি একই রকম। আকশার পিলে চমকে উঠল। ও বুঝতে পারল এদের উদ্দেশ্য অবশ্যই খারাপ। কিছু না বলে শাড়ির আঁচলে টান মেরে দৌড় দিতে যাবে। তখনই পেছন থেকে ছেলেটা ওর হাতের বাহু চেপে ধরে বিশ্রীভাবে বলল, এত সেজেগুজে কোথায় যাচ্ছ রূপসী? আমাদেরও একটু দেখিয়ে দিয়ে যাও। আকশার বুকের ভেতর ভয়াবহ হাহাকার শুরু হলো। ভয়ে অবশ হয়ে গেল ও। এখন এখানে যদি ওরা ওর সাথে খারাপ কিছু করে, তাহলে কেউ দেখতেও আসবে না, কারণ এই পথে কোনো মানুষই নেই। একপাশে ঘন জঙ্গলের ন্যায়। আল্লাহ, আমার কি হবে? আমাকে রক্ষা করো তুমি। এদের হাত থেকে বাঁচিয়ে দাও আল্লাহ। আকশা মনে প্রাণে দোয়া করতে লাগলো। ছেলেগুলো ততক্ষণে ওকে জঙ্গলের দিকে টানছে। আকশার হুঁশ নেই, প্রায় গায়ে জোরও নেই। এখন ওর আফসোস হচ্ছে কেন যে মেজবাকে চলে যেতে বলল। লোকটাও এক কথায় চলে গেল। কেমন দায়িত্বজ্ঞানহীন লোক। আকশার রাগও হলো এই মুহূর্তে, যখন একেবারে আশা হারিয়ে ফেলেছে। ঠিক সেই সময় আধারতে একজনের হাত ছেলেগুলোকে টেনে নিতেই আকশার ধরে প্রাণ ফিরে পেল যেন। মেজবা ইফতেখার, মেজবা এসেছে। আকশা এবার শরীরে শক্তি ফিরে পেল যেন, সাহারা পেল। মেজবাকে দেখে ছেলেগুলোর কোনো নড়চড় হলো না।
পৈশাসিক হেসে ওকে প্রশ্ন করলো, তোমারও ভাগ চাই ব্রো? কথাটা শোনা মাত্র মেজবা ছেলে দুটোকে ধরে ঘুষি মারতে লাগলো। মারতে মারতে রক্ত বের করে ফেললো নাক থেকে। আচানক এমন হামলায় ওরা আশা করেনি বোধহয়। দৌড়ে পালানোর চেষ্টা করলো সেখান থেকে। মেজবা ওদেরকে টেনে ধরে আরও কয়েকটা ঘুষি মারতেই ওরা এবার হাউমাউ করে কান্না করে ফেললো। এর মধ্যে আকশা আতকে চিৎকার করে উঠতেই মেজবার ধ্যান ওর উপরে পড়তেই ছেলেগুলো এই সুযোগে ছুটে পালালো। মেজবা মাটির উপরে বসে আকশার কাছে এগিয়ে এলো। সঙ্গে সঙ্গে ওর বুকে ঝাঁপিয়ে পড়ে ওকে শক্ত করে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে ফেলল আকশা। কান্নারত স্বরে বলল, আপনি না চলে যাচ্ছিলেন, তাহলে ফিরে কেন আসলেন? মেজবা ওর মাথায় ঠোঁট ঠেকিয়ে চাপা স্বরে বলে, মেজবা ইফতেখার তার শত্রুর ওপরেও কৃপা করে, সেখানে তুমি তো আমার ঘরের বউ।